দর্শক, ইসমানী মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। আজকে আমরা বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো, তবে তার আগে শুরুতে আমরা খানিকটা কথা বলতে চাই ফিলিস্তিনকে যে আজকে 3টি রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে সেই বিষয়টি নিয়ে। 4 জন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন নীলুফার চৌধুরী মনি, তিনি সাবেক সংসদ সদস্য বিএনপি। আছেন অধ্যাপক ডক্টর আসিফ এম শাহান, তিনি উন্নয়ন অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন। আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন মাওলানা গাজী আতাউর রহমান, তিনি সিনিয়র যুগ্ম মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশ। এবং আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন অধ্যাপক আমেনা হোসেন, আন্তর্জাতিক অঙ্গনের বিষয় নিয়ে তার সাথে কথা শুরু করতে চাই। এই যে স্বীকৃতি আসলো অধ্যাপক আমেনা হোসেন, সেটাকে আপনি আসলে গাজায় এই মুহূর্তে যা চলছে, যে গণহত্যা চলছে, সেটা বন্ধের জন্য কোনো ধরনের আশু পদক্ষেপ হিসেবে দেখেন কিনা, নাকি এটা আসলে একটা পুরনো রাজনৈতিক লড়াই, একটা ছোট পদক্ষেপ? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমি এটাকে ছোট পদক্ষেপ হিসাবে দেখতে চাই না। আমার এটার একটা ভীষণভাবে একটা সিম্বলিক ভ্যালু আছে। আপনি প্রশ্নের দুটো দিক ছিল, একটা ছিল যে কি এটা বন্ধের আমি দিক দেখছি কিনা। ঠিক এই মুহূর্তে যে বন্ধ হয়ে যাবে তা আমি মনে করছি না, বাট আমি এটাকে একটা প্রক্রিয়া হিসাবে দেখছি। এবং সেখানে আমার মনে হয় এটা একটা ভীষণভাবে, যেটাকে আমি বলতে চাই যে এটা বিশ্ব মানবতার বিজয় এবং মানুষের বিবেক যে এবং মানুষের যে শক্তি সেটা যে কাজ করে। এবং আপনি দেখেন পশ্চিমা বিশ্বের প্রায় প্রত্যেকটা দেশেই সাধারণ জনগণ প্রথমে দাঁড়িয়েছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্র কর্তৃক এই স্বীকৃতিটা এসেছে। এবং যখন স্বীকৃতিগুলো আসছে এবং কালকে অস্ট্রেলিয়াও স্বীকৃতি দেবে, তারা ঘোষণা করেছে, ফ্রান্সও দেবে, তারা অস্ট্রেলিয়া বোধহয় এরই মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছে এবং ফ্রান্স আগামীকাল স্বীকৃতি দেবে। এবং দেখেন, ওরা যখন স্বীকৃতি দিচ্ছে ওরা কিন্তু দুটো জিনিসের উপরে জোর দিচ্ছে। একটা হলো এটা 2 স্টেট সলিউশনটার দিকে, এবং এইটা মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং প্যালেস্টিন দুজনই নিরাপত্তা এবং তাদের সার্বভৌমত্বকে স্বীকার করে নেওয়া। এখন দুজনই নিরাপত্তার কথা যখন আমরা বলছি, তার মানে এগুলোর মাধ্যমে একটা প্রক্রিয়া চালু করার চেষ্টা করছে এই রাষ্ট্রগুলো, যেন ইসরায়েল রাষ্ট্র যে কথাটা বারবার বলছে তাদের নিরাপত্তার কথা, সেই জায়গাটাকেও যেন অ্যাড্রেস করা হয়। সেটা একটা ভিন্ন ব্যাপার যে সেই রাষ্ট্র কি যাচ্ছে না যাচ্ছে, সেটা একটা ডিফারেন্ট ইয়ে। বাট আপনি যদি দেখেন মানে নেতানিয়াহু চাওয়া এবং পুরো ইসরায়েলি জনগণের চাওয়ার মধ্যে কিন্তু একটা তফাৎ আছে। আপনি আজকে দেখেন, আমরা সারাদিন আল জাজিরাতে দেখেছি ইসরায়েলের ভেতরে সাধারণ জনগণের প্রোটেস্ট হয়েছে। প্যালেস্টিনিয়ান এবং ইসরায়েলি যারা পিস অ্যাক্টিভিস্ট তারা একসাথে মার্চ হয়েছে, তাদের শান্তির মিছিল হয়েছে। এবং বারবার যে কথাটা উঠে আসছে যে নেতানিয়াহু এই যুদ্ধটা চালিয়ে যাচ্ছে এক ধরনের, তার যে উন্মাদনা তার নিজের পলিটিক্যাল সার্ভাইভালের জন্য, এবং তার বিরুদ্ধে যে করাপশন চার্জেস গুলো আছে নিজের ক্ষমতায় টিকে রাখার জন্য সে এই যুদ্ধটা চালিয়ে যাচ্ছে। সো এই জায়গাটাতে মানে এই লজিকটা তো আর কাজ করছে না। এবং সেইভাবেই আমি এটাকে দেখতে চাই যে এটা শান্তির দিকে একটা বড় পদক্ষেপ। এটা ডেফিনেটলি একটা সিম্বলিক ভ্যালু তো আছে, বাট একটা পলিটিক্যাল ভ্যালুও আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য আসলে এই স্বীকৃতিটা কি বার্তা বহন করে? কারণ তারা তো দীর্ঘদিন ধরে ভেটো ক্ষমতা প্রয়োগ করে নিরাপত্তা পরিষদের যে কোনো কার্যকর ব্যবস্থা গাজার ব্যাপারে প্রতিরোধ করে আসছে একরকম। তারা কি খানিকটা কোণঠাসা হচ্ছে এই ধরনের সিদ্ধান্তের মাধ্যমে? দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্রেরও তো জনগণরা বহুদিন ধরে এটা নিয়ে প্রোটেস্ট করে যাচ্ছে। ইনফ্যাক্ট আমরা রিসেন্টলি দেখতে পেরেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের যারা পাইলট তারা যে ড্রোন, যে বিমান, যেটার মধ্যে ড্রোনস আছে এবং প্যালেস্টিন গাজাকে টার্গেট করা হচ্ছিল, দে রিফিউজ টু ফ্লাই দোজ। এবং তারা চিৎকার এবং তাদেরকে অ্যারেস্টও করা হয়েছে। এবং তারা চিৎকার করে বলছে যে তারা এই ধরনের জেনোসাইডাল অ্যাক্টিভিটিসের আর পার্ট হতে চায় না।
সো এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতর থেকেও তো প্রোটেস্ট গুলো আসছে। এখন এখানে খুবই গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমাদের দেখার আছে সেটা হলো ইসরায়েলের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার কিন্তু ইউরোপ। তারা তাদের সাথে তাদের ট্রেড আছে এবং ইসরায়েলি ট্যুরিস্টরা ওখানে যেতে পারে মানে স্বাচ্ছন্দ্যে। এবং সেই জায়গাটায় কি ধরনের ইকোনমিক স্যাংশন, কারণ দেখেন যে যদি এই ইউরোপিয়ান কান্ট্রিজ গুলো এখানে থেমে মানে এই স্বীকৃতি পরে আরো পদক্ষেপ নেয় এবং স্যাংশনস গুলো নিয়ে আসে, ইকোনমিক এমবার্গোস গুলো নিয়ে আসে, তখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউকে মানে রাইট আফটার দ্য ইউকে ভিজিট অফ ডোনাল্ড ট্রাম্প আমরা দেখছি যে এই ধরনের একটা ঘোষণা আসলো যুক্তরাজ্যের কাছ থেকে। সেখানে কোণঠাসা বা এক ধরনের তো আইসোলেশন তাদের এসেই গেছে, কারণ সামনে জাতিসংঘের যে জেনারেল অ্যাসেম্বলি সেখানে টপ এজেন্ডাই থাকবে এই ইসরায়েলের ইস্যুটা। তো এবং গাজা হামলা, ওয়েস্ট ব্যাংকের ইয়েটা ইস্যুটা। তো সেখানে আমার মনে হয় দ্যাট অফকোর্স মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে একটা আইসোলেটেড পজিশনে তো পাচ্ছে, কারণ আপনি যদি দেখেন ওশানিয়া কান্ট্রিজ গুলো, সেখান থেকে অস্ট্রেলিয়ার এই রেকগনিশনটা মুসলিম বিশ্বের মধ্যেও আমরা দেখছি একটা নতুন ধরনের রিঅ্যালাইনমেন্ট হচ্ছে। পাকিস্তানের সৌদি আরবের সাথে একটা মিলিটারি অ্যালায়েন্স হয়েছে, পার্টনারশিপ হয়েছে, টার্কি জয়েন করছে। সো এগুলো তো ইম্পর্টেন্ট ডাইনামিক্স। এবং জি। পার্টিকুলারলি ইসরায়েলের যে তো কাতারের উপরে হামলা, সেটা তো একটা বিরাট, সেটা আমরা দেখেছি যে ইভেন ডোনাল্ড ট্রাম্প ওয়াজ কোয়াইট ডিসকনসার্টেড অ্যাবাউট ইট। জি, এটা আমরা দেখতে পেরেছি। অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। অধ্যাপক আমেনা মোহসিন আমাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছেন, তার অন্য ব্যস্ততা রয়েছে। আবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। অধ্যাপক আসিফ শাহান, আপনার কাছে পর্যায়ে আসতে চাই। এই যে স্বীকৃতিটা আসলো, সেটার আসলে বাস্তবে প্রতিফলন আসলে প্রতিদিন যে চিত্রগুলো ভেসে আসে গাজা থেকে গণহত্যার, সেটা থামাতে কতদূর কি হতে পারে সেটা নিয়ে খানিকক্ষণ আমরা আলোচনা করলাম। কিন্তু সেটা এই মুহূর্তে বন্ধ করার জন্য আসলে মার্কিন যুক্তরাষ্ট্রকে ঠেকানোর কোনো বিকল্প কি আছে, তারা যেভাবে অস্ত্র দিয়ে চলছেন? না, এই বিষয়ে মানে প্রফেসর আমেনা মোহসিন বলার পরে আসলে মানে আমার এই বিষয়ে বলার সাজে না। শি ইজ দ্য এক্সপার্ট অন দ্যাট, দিস ইজ নট মাই এরিয়া এক্সপার্টাইজ। বাট যেটা হচ্ছে যে সবসময়ই যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে যেটা মনে হয় যে আমেরিকার ক্ষেত্রে আমেরিকার ইন্টারনাল পলিটিক্সটা অনেক সময় হচ্ছে কি, আমরা যদিও ধরি যে দুটোর মধ্যে পার্থক্য আছে, ইন্টারনাল পলিটিক্যাল প্রেশারটা যদি ওই পরিমাণ তৈরি হয় তাহলে শুধুমাত্র আপনার হচ্ছে প্রেসিডেন্টের মতামতের বা ইসের একটা পরিবর্তন হতে পারে। তো ট্রাম্পের যে প্রেসিডেন্সিয়াল স্টাইল, এক একজন প্রেসিডেন্টের তো এক এক ধরনের প্রেসিডেন্সিয়াল স্টাইল, ট্রাম্পের প্রেসিডেন্সিয়াল স্টাইল যতখানি আমরা দেখছি সেইখানে যেই গ্রুপটার উপর নির্ভর করে তার পপুলারিটি এবং ভোট এবং তার স্ট্যান্স, সেই জায়গাটাতে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো বড় ধরনের চেঞ্জ আমরা দেখিনি। অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট এইটা বলা যায় না যে এর কোনো ধরনের ইম্প্যাক্ট ট্রাম্পের উপরে পড়বে। যদি বাই এনি চান্স এইটা মিড টার্ম ইলেকশন আসছে, নভেম্বরে একটা অফ ইয়ার ইলেকশন হবে, যদি বাই এনি চান্স এইটা একটা ইম্পর্টেন্ট ইস্যু হয়, সেটা যদি নির্বাচনের ফলাফলকে কোনোভাবে প্রভাবিত করতে পারে মধ্যবর্তী ইলেকশনগুলোতে, তাহলে মেবি ট্রাম্প সেটাতে এক ধরনের রেসপন্ড করতে পারে। আদারওয়াইজ আমি মোটা দাগে বাইরের প্রেশার বা এইসব কোনো কারণে হচ্ছে গিয়ে আমেরিকার অবস্থানের পরিবর্তন আমি সেটার কোনো সুযোগ দেখি না। জি, ধন্যবাদ। নীলফারমণি, যদি প্রসঙ্গে কিছু যোগ করার থাকে। দেখেন, এটা তো আসলে অনেক দিন যাবতই এইটা চলছে, কতবার করে, যেটা আমেনা মোহসিন বললেন যে নেগোসিয়েশন হয়েছে, বন্ধ করার জন্য অনেক রকম চেষ্টা হয়েছে, তারপরে আবার গণহত্যা তারা চালিয়ে গেছে। এবং এইটা এমন একটা জায়গা যে ইসরায়েল এমন এমন রোড বলে দিয়েছে যে এইখানে নিরাপদ, সেখানে কিন্তু তারা বিধ্বংসী অস্ত্র তারা দিয়ে ধ্বংস করেছে এই গাজার মানুষগুলোকে, বাচ্চাগুলোকে। এটা সত্যিকার অর্থে এটা হৃদয় বিদারক। এইসব দেখলে তখন আর মনে হয় না যে পৃথিবীতে কোনো মানবতা আছে, যে পৃথিবীর এই যে দেশগুলো, আমেরিকার মতো একটা দেশ যারা মানবতার জন্য এত কিছু করে, অথচ তারা অস্ত্র বিক্রির জন্য তারা মুসলিমদের কীভাবে ধ্বংস করে দিল, যেটা নিয়ে কোনো কথাও বলা যায় না। এবং দুঃখজনক আরও যেসব ছেলেমেয়েরা আমাদের বা অন্য অন্য মুসলিম দেশ থেকে পড়তে যায়, তাদের
ওই দেশে ভর্তির জন্য যখন করে মানে কলেজগুলোতে, তখন তাদের ফেসবুকগুলো পর্যন্ত দেখা হয় যে এটা নিয়ে কোনো কথাও বলা যায় না, যে তারা যে এত অমানবিক আচরণগুলো করছে। তো সব কিছু ধ্বংস করার পরে তো একটা সময় হয়তো বা স্বীকৃতি দিল, কিন্তু মানুষই তো থাকলো না। এই স্বীকৃতি দিয়েই বা লাভটা কি, কতটুকু হচ্ছে? প্রতিদিনই তো আমরা 50 জন, 60 জন, 100 জন, 200 জন, 500 জন আমরা দেখছি যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, এবং কাপড় পর্যন্ত পাওয়া যায় না যে তাদের দাফন করা হবে। এর চেয়ে তো আর অমানবিক কিছু পৃথিবীতে হতে পারে না। ধন্যবাদ। মাওলানা আতাউর রহমান, যদি আপনার এই প্রসঙ্গে কিছু যোগ করার থাকে করতে পারেন। ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচক যারা রয়েছেন এ বিষয়ে চমৎকার আলোচনা করেছেন। আসলে ইসরায়েল একটা দখলদার রাষ্ট্র। আমরা বাংলাদেশ এই ইসরায়েলকে কখনোই সমর্থন করি নাই, রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেই নাই। কিন্তু আজকে যেই ধ্বংসযজ্ঞ ইসরায়েল চালিয়েছে গাজার উপরে এবং গাজার মানুষের উপরে যে অমানবিক নির্যাতন চালিয়েছে, নারী শিশু হত্যা করেছে, এটা গোটা বিশ্ববাসী দেখেছে। আমরা দেখি যে যারা বিশ্ববিবেক হিসাবে নিজেদেরকে পরিচয় দেয়, বিভিন্ন দেশে তারা মানবতার ফেরি করে, তারা এই ব্যাপারে বরং ইসরায়েলকেই সমর্থন যোগাচ্ছে, অস্ত্র যোগাচ্ছে। তো আসলে তাদের মানবতা, তাদের মানবিকতা এক এক জাতিগোষ্ঠীর জন্য, এক এক রাষ্ট্রের জন্য এক এক রকম। এই জন্যে আসলে এই জাতিসংঘের কথা আলোচনা হয়েছে। এই জাতিসংঘই তো এখানে ইসরায়েলকে অবৈধ রাষ্ট্র হিসাবে এখানে বৈধ রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে। ইসরায়েলি ফিলিস্তিনকে দখল করার জন্য বারবার ইসরায়েলকে সুযোগ করে দিয়েছে। অতএব আমরা আসলে সত্যিকার অর্থে এই জাতিসংঘের কাছ থেকে কতটুকু প্রত্যাশা করতে পারি, যারা তাদেরকে সেখানে যারা দখলদারকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে এবং যারা অমানবিক এই হত্যাকাণ্ড, গণহত্যা, শিশু নারী হত্যাকে তারা এখানে প্রতিহত করতে পারে নাই, এই ব্যাপারে কোনো সুরাহা করতে পারে নাই। এবং আসলে জাতিসংঘ আসলে যাদের নিয়ন্ত্রণে আছে এখন, আমরা দেখছি মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, এই ব্রিটেন মার্কিন যুক্তরাষ্ট্রই কিন্তু মূলত এই ইসরায়েলকে এভাবে ভয়ঙ্কর হয়ে ওঠার পেছনে ভূমিকা পালন করছে। আমরা জাতিসংঘের কাছ থেকে ভালো কিছু আসলে আমরা প্রত্যাশা করি না। জি, ধন্যবাদ। একটু বাংলাদেশের প্রসঙ্গে আসতে চাই। সাম্প্রতিক সময় আপনাদের দলের তরফ থেকে বেশ বড় একটা প্রতিবাদ করা হলো, সেটা প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে। গানের শিক্ষার ব্যাপারে আপনাদের আপত্তিটা কিসে? না, এখানে প্রাইমারি স্কুলে এই মুহূর্তে গানের শিক্ষক কেন নিয়োগ দিতে হবে, এটা হলো বড় প্রশ্নের জায়গা। এখানে যেহেতু আরও অনেক মৌলিক শিক্ষার ক্ষেত্রে দুর্বলতা আছে, ভাষা শিক্ষা, অঙ্ক শিক্ষা, গণিত শিক্ষা, বিজ্ঞান শিক্ষা, এই সমস্ত মৌলিক শিক্ষাই যেহেতু এখনও পর্যন্ত আমাদের ছেলেমেয়েরা পিছিয়ে এবং অনেক দুর্বল। এবং সবচেয়ে বড় বিষয় হলো আমাদের এখানে একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, যেখানে 92% মুসলমানের সন্তানরা ছোটোকাল থেকেই এখানে কোরআন শিখবে, ধর্মকর্ম শিখবে। প্রত্যেকটা মুসলিম সন্তানের অভিভাবক সেটাই প্রত্যাশা করে। তো ওইটা প্রাথমিক বিদ্যালয়ে সেই শিক্ষাটা শূন্য আছে, নাই। তো সেটা আসলে আমাদের প্রত্যাশা ছিল, দীর্ঘদিন থেকে দাবি ছিল যে প্রাথমিক বিদ্যালয়ে যাতে ধর্ম শিক্ষা, বিশেষ করে কোরআন যাতে শিখতে পারে, নামাজ শিখতে পারে, এমন শিক্ষক নিয়োগ দেওয়া হোক। তো ওই দাবিটাকে উপেক্ষা করে বরং দেখা গেল কি নাচ গানের শিক্ষক নিয়োগের জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার এখানে একটা বড় ধরনের উদ্যোগ নিল। আমাদের বাংলাদেশে তো ইসলাম শিক্ষা এবং ধর্ম শিক্ষা যার যার ধর্ম মত অনুযায়ী সে শিক্ষার ব্যবস্থা তো প্রাথমিক থেকে আছে এবং সেখানে অনেক আগে থেকেই শিক্ষকরাও রয়েছেন। আপনাদের কি গান নিয়ে কোনো বিশেষ এখানে বাধা রয়েছে যে গান শেখাটাই ভুল হচ্ছে? না, আপনি যেটা বলছেন যে প্রাথমিকে ধর্ম শিক্ষার জন্য শিক্ষক আছে, এটা কিন্তু নেই। কোনো প্রাথমিক বিদ্যালয়ে ধর্ম শেখানোর জন্য, কোরআন শেখানোর জন্য এবং ধর্মের মৌলিক ইসলাম শিক্ষা তো একেবারে প্রথম শ্রেণী থেকেই প্রত্যেকটা শ্রেণীতেই তো পড়ানো হচ্ছে। না, বিষয় হিসেবেই তো পড়ানো হচ্ছে। না, প্রথম শ্রেণী থেকে বা প্রাথমিকে ইসলাম শিক্ষা নেই, এটা আপনার হয়তো সঠিক আপনি জানেন না, নেই। এবং ধর্মীয় শিক্ষক নেই সিলেবাসে। ইসলাম শিক্ষা আমি জেনেই বলছি মাওলানা রহমান, ইসলাম শিক্ষা সহ প্রত্যেক তাদের ধর্মীয় শিক্ষার ব্যবস্থা সেখানে রয়েছে।
এবং আপনাদের বক্তব্যে আপনারা বলার চেষ্টা করেছেন যে গান শেখানোটা ভারতের এজেন্ডা, সেটা কেন মনে হয়েছে আপনাদের? না, এই জন্য মনে হয়েছে নাচ গান কিন্তু এটা একটা ধর্মের বিশেষ উপাসনা, তো এটা আপনি তো সবাইকে উপর চাপিয়ে দিতে পারেন না। এবং প্রাইমারি থেকে যদি আপনি নাচ গান শিক্ষাটাকে বাধ্যতামূলক করেন, তাহলে আমাদের অনেকেই আছে যে আমাদের অধিকাংশ মুসলমানের সন্তান তারা এতে অভ্যস্ত হয়ে যাবে এবং আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে শঙ্কিত। এজন্যে আমরা আমাদের অভিভাবক শ্রেণী যারা রয়েছে তারা এটা চাচ্ছে না। এই জন্যে তাহলে আরেকটু এই বিষয়টা পরিষ্কার হতে চাই আপনার কাছে। ধরুন আমাদের জাতীয় সঙ্গীত একটা গান দিনের শেষে, বা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অসংখ্য ইসলামী গানও লিখেছেন, যেগুলো বাংলাদেশের বহু মানুষের হৃদয়ে ধারণ করা একটা শিল্পের অংশ। আপনারা তো ক্ষমতায় যদি আসেন, তাহলে কি সবগুলো আপনারা নিষিদ্ধ করবেন বা বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাদ করে দেবেন? না, জাতীয় সঙ্গীত তো আছে, আগে থেকেই আছে, এবং কাজী নজরুল ইসলামের রবীন্দ্রনাথের বিভিন্ন কবিতা এগুলো তো আছে, এগুলোর বিরোধিতা তো আমরা করি নাই, যেগুলো আছে। তাহলে গান তো ধরুন হামনা তো গান, জাতীয় সঙ্গীত তো একটা গান, এটা যদি শেখানোর ব্যবস্থা হয় বিদ্যালয়ে, তাতে আপনাদের আপত্তি কোথায়? না, জাতীয় সঙ্গীত তো আছেই, সেটা তো চর্চা করাই হয়, এ নিয়ে তো আমাদের কোনো প্রতিবাদ নেই, বাধা নেই। এখন নতুন করে নাচ গান শেখানোর জন্য শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে, এটা আমাদের কাছে মনে হয়েছে জাতীয় সঙ্গীত গাইবার জন্য কি গানটা শেখা প্রয়োজন নেই? না, জাতীয় সঙ্গীত সবাই জানে এবং সেই জন্য আলাদা করে এরা শিক্ষার জন্য শিক্ষক নিয়োগের প্রয়োজন নেই। এখানে যেটা মৌলিক শিক্ষার জন্য আমরাও আগে থেকে দাবি জানিয়ে আসছি, যেটা আসলে আমাদের ধর্মে কিন্তু ধর্মীয় শিক্ষা গ্রহণটা ফরজ। এটা একজন মুসলমান তার সন্তান যদি এই ফরজ শিক্ষাটা গ্রহণ না করে, তাহলে আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গুণাগার হয়। তা আমরা চাই না বাংলাদেশের ব্যাপক জনগোষ্ঠী এই ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত হোক। মানে আপনি বলছেন যদি ধর্ম শিক্ষাটা নিশ্চিত করা হয়, তাহলে গান শিক্ষায় আপনাদের আপত্তি নেই? না, গান শিক্ষাটা অপশনাল হতে পারে, যা তাদের সন্তানদেরকে গান শিখাবে তাদের জন্য আলাদা ব্যবস্থা হতে পারে, কিন্তু এটাকে ম্যান্ডেটরি করে দেওয়া এটা আমরা চাচ্ছি না। জি, অনেক ধন্যবাদ নীলুফার চৌধুরী মনি। এই যে গানের বিষয়ে তার প্রতিবাদ বা গানের শিক্ষক নিয়োগের কথা তারা যে বলছেন, এটার ব্যাপারে বিএনপির চিন্তা কি? মানে সংস্কৃতি, ধর্ম এগুলোকে অনেক সময় মুখোমুখি দাঁড় করানোর প্রবণতা এর আগে বিভিন্ন সময় হয়তো দেখেছেন, বিএনপি কিভাবে এটা নিয়ে? দেখেন, বিএনপি হচ্ছে একটা মানে মধ্যপন্থা দল। বিএনপি এইসব নিয়ে এবং কি বলবো যে মানে এই জিনিসগুলো, গান বলেন, ধর্ম বলেন, সব কিছু নিয়েই একটা মানুষের জীবন, যে যেটাকে বেছে নেয়। কেউ যদি গান শিখতে চায়, তাকে তো না করার কিছু নাই। আর প্রাইমারি এডুকেশনের মধ্যে সব কিছুই প্রাইমারিলি থাকবে। ধর্মটাকে বাদ দিয়ে আমরা যেমন কোনো কিছু চিন্তা করি না, কিন্তু ধর্মকে আমরা রাষ্ট্রের সাথে একসাথে করি না। তারপরেও আমরা রাষ্ট্রের কথায় বিসমিল্লাহ দিয়ে শুরু করি। আমরা রাষ্ট্রের 4টা স্তম্ভের মধ্যে আমরা এইখানে ইসলামের একটা ব্যাপার থাকে। আমরা আপনার নারীদের যে এখন পর্যন্ত নারীদের যে কতটুকু পাবে না, সেটাও ইসলামী হিসেবে বাংলাদেশে আছে। কিন্তু তারপরেও আমরা ধর্মকে কেন্দ্র করে দলকে পরিচালনা করি না। রাষ্ট্র যখন চলে তখন রাষ্ট্রের নিয়মে গণতান্ত্রিক পন্থায় ধর্ম যে যা করবে, সে সবাই যার যার ধর্ম সে পালন করতে পারবে। এটা নিয়ে আমাদের কোনো রকম আমাদের বাধা ধরা কোনো নিয়ম নাই। সেই জায়গায় আমরা মনে করি যে যার প্রতিভা বিকশিত করবে, যেমনি ইচ্ছে তেমনি, কোনো খারাপ কাজ না করলেই হলো। গানটাকে আমরা খারাপ দৃষ্টিতে দেখি না। আপনি যে এটা নিজেই বললেন, হামনাথ যদি গান হয়, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতিও গান। আপনি দেখেন হুজুরেরা যারা মানে ফতোয়া দেন, আমি ওনাদের কথা বলছি না, তারা অনেক কাজী নজরুল ইসলামের গান নিয়ে তো কত রকমের আন্দোলন হয়েছে, কিন্তু উনি যে আধ্যাত্মিক গানগুলি লিখেছে ওগুলো নিয়ে কিন্তু তারা করে নেয়। তো প্রত্যেকটা সময় একটা এনভায়রনমেন্ট এমন থাকে যে ধর্মের জন্য কিছু মানুষ সবসময় এই ধরনের কাজ করে। আমরা এই জায়গাটাকে সাপোর্ট করি না। আমরা যেমন ধর্মকে আমরা মানি, ঠিক তেমনই আমরা কারো প্রতিভাকে বিকশিত হওয়ার সুযোগ করে দিই। একটা বিরতির সময় হয়ে গেছে দর্শক, একটু পরে ফিরে আসছে, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইসমানী মির্জাপুর চা মুক্তবাগ। নীলুফার মনি, আপনার কাছে ফিরে আসতে চাই। সাম্প্রতিক সময় আপনার একটা বক্তব্য নিয়ে বেশ আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে আবরার ফাহাদের হত্যায় শিবির জড়িত বলে আপনি দাবি করেছেন। আবরার ফাহাদের ভাই এটাকে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে দায় মুক্তি দেওয়ার একটা চেষ্টা হিসেবে দেখছেন, আপনি কি বলেন?
দেখেন, আমি আসলে ওইভাবে বলি নাই, ওইভাবে বুঝাতে চাইনি। যেটা বুঝাতে চেয়েছি সেটা হলো যে আপনার আবরার ফাহাদের যে খুনিদের যে বিচার হয়েছে, বিচারে আপনার শিশির মনির উনি তার 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 মানে উকিল হিসেবে ছিলেন তাদের। তো এটাতে কি প্রমাণ করে? জামাত কিন্তু বুঝে শুনেই উকিল হিসেবে থাকে, এটা তো থাকার কথা না। আবরার যদি আপনার জামাতি হয়ে থাকে, শিবিরের হয়ে থাকে, তাহলে তার খুনিদের পক্ষে কি শিবিরের এক্স শিবির নেতা যেতে পারে? পারে না। আর এর মধ্যে যে গুপ্তভাবে শিবির যে ছাত্রলীগের মধ্যে ঢুকেছিল, সেই জায়গায় ছাত্রলীগের মধ্যে ঢুকেছিল, তারা এখন বের হচ্ছে। তারা ডাকসু ইলেকশন করার পরে তো ক্লিয়ার সব জায়গায়, তো তারা নিজেরাই নিজেদের আনসারগুলো দিতে পারছে না। তারা ওইখানে ছাত্রলীগের পদে ছিল বিভিন্ন জন, বিভিন্ন নামে, আবার তারা শিবিরও করত। তো সেইখানে তো এটা স্বাভাবিক, যারা ছাত্রলীগ ছিল তারাই তো আবরারকে পিটিয়ে মেরেছে তখন। তো ছাত্রলীগের মধ্যে যেসব শিবির ছিল তারা কি তাদের সাথে ছিল না বলতে চান? তো আপনার ঢাকা ট্রিবিউন মনে হয় একটা রিপোর্ট করেছিল, যে রিপোর্টে বলা আছে যে ওইখানে দুইজন, ওই খুনিদের মধ্যে দুইজনের সঙ্গে শিবিরের সংযোগ আছে। এটা আমি বাদই দিলাম। আপনার মনে করেন যে ওই জায়গায় যে 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 মানে তারা যে আছে, এই যে শিবির ছাত্রলীগ তো মারামারি করার সময়, আন্দোলন করার সময় তাদের হেলমেট পরার দরকার পড়ে না। তারা 15.5 বছর যে টর্চার করেছে, যে অত্যাচার করেছে, যে তারা তো ওপেন ছিল, এখানে তো কোনো ঢাকঢুক ছিল না। তো যখন আমরা হেলমেট দেখলাম তখনই আমাদের প্রশ্নটা আসে এরকম যে তাহলে তারা ছিল। এবং আসামি পক্ষের উকিলটা কে ছিল আপনি দেখেন। এই ব্যাপারে আসলে ছাত্রলীগের যে অপরাধ, আবরার ফাহাদ হত্যা ছাত্রলীগের বিরুদ্ধে সবচেয়ে বড় যে অপরাধের অভিযোগগুলো তার মধ্যে অন্যতম, সেই ব্যাপারটা আসলে ছাত্রলীগ দল হিসেবে বা সংগঠন হিসেবে যে অপকর্মগুলো করেছে সেটাকে হালকা করে দেখা হচ্ছে না? আমি সেটাকে অবশ্যই হালকা করে দেখিনি। একটা ছেলেকে সারা রাত পিটিয়ে মেরে ফেলা হলো, তার যে আপনি ওই একই সময় আপনি ওই আসামিদের পক্ষে বিএনপির একজন নারী উকিল তার মামলাটা নিয়েছিল, বিএনপি কিন্তু তাকে সাথে সাথে বহিষ্কার করেছে ওইখানে। তাহলে একই জায়গায় শিবির কিভাবে এই মামলাটা নেয়? আপনি এই জায়গাটাই আপনি হিসাব করেন। আমি কিন্তু ওইটা বলার চেষ্টা করেছি, কাউকে হালকা করার চেষ্টা করি নাই। ছাত্রলীগ যে কাজটা করেছে, ছাত্রলীগ করেছে এখানে একদম ক্লিয়ার, কিন্তু শিবির তো ছাত্রলীগের সাথে ছিল। প্রশ্নটা আমার এইখানে ছিল, আর কিছুই না। জি, ধন্যবাদ। মাওলানা আতাউর রহমান, আপনার কাছে ফিরে আসতে চাই। পিআর পদ্ধতি বা আনুপাতিক হারে সংসদে যাতে নির্বাচন হয়, প্রতিনিধিত্ব হয়, সেটার ব্যাপারে আপনারা আন্দোলনের পুরোভাগে আছেন। এটা কি আসলে এই যে কোটা প্রক্রিয়া, যেখানে আসলে এক ধরনের দিন দরবার চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, তার একটা হাতিয়ার, নাকি ব্যাপারটা এরকম যেটা আপনাদের জন্য খুবই জরুরি একটা শর্ত? না, আসলে এখানে দেন দরবারের বিষয় না। আমাদের জুলাই অভ্যুত্থানটা হয়েছিল আমরা নতুন দেশ গড়ে তুলব এবং অতীতের রাজনৈতিক কালচার থেকে ফিরে আসব, একটা সুশাসন প্রতিষ্ঠা হবে এবং একটা ভালো সরকার আমরা প্রতিষ্ঠা করব, ভালো পার্লামেন্ট হবে। তো সেই জন্যে এই অন্তর্বর্তীকালীন সরকারও 3টা অঙ্গীকার করেছিল। প্রথমে রাষ্ট্র সংস্কার, দ্বিতীয়ত গণহত্যার বিচার এবং একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। তো আমরা যেটা দেখেছি আমাদের অভিজ্ঞতার আলোকে এবং বাস্তবতা হলো যে সংস্কারের সবচেয়ে বড় জায়গা হলো নির্বাচন পদ্ধতি সংস্কার। বাংলাদেশে অতীতে সব বড় বড় সংকটগুলো হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে, এবং সেই নির্বাচন পদ্ধতিতে যদি আগামীতে আবার একইভাবে নির্বাচন হয় তাহলে আগের মতোই সে সংকট থেকে যাবে। এবং সেখানে বিগত দিনে আমরা দেখেছি কিছু ভালো নির্বাচন হয়েছে, কিন্তু কিছু ভালো নির্বাচন হওয়ার পরও আমরা কিন্তু কার্যকর পার্লামেন্ট পাই নাই এবং সুশাসন পাই নাই, ভালো সরকার পাই নাই। তো এই জন্যে এখানে শুধু ভালো নির্বাচন হলে হবে না, বরং নির্বাচন পদ্ধতিটা এমন হতে হবে যাতে ভালো মানুষ নির্বাচিত হতে পারে, কালো টাকা পেশি শক্তি ব্যবহার যাতে এখানে বন্ধ হয় এবং পার্লামেন্ট কার্যকর হয় এবং পার্লামেন্টটা ইনক্লুসিভ হয়। সকল এই জিনিসগুলো আসলে পিআর পদ্ধতি হলে কিভাবে নিশ্চিত হবে? না, পিআর পদ্ধতি হলে যেটা হবে যে যাদের এখানে মিনিমাম ন্যূনতম গণভিত্তি আছে, যে সমস্ত রাজনৈতিক দল, তাদের প্রতিনিধিত্ব থাকবে পার্লামেন্টে।
এখানে সকল ধর্মের প্রতিনিধিত্ব থাকার সম্ভাবনা থাকবে এবং সকল শ্রেণী পেশার মানুষ সেখানে থাকার সম্ভাবনা থাকবে এবং প্রত্যেকটা ভোটার মূল্যায়িত হবে, প্রত্যেকটা ভোটের মূল্য হবে, কোনো ভোট বিফলে যাবে না। কিন্তু বর্তমান পদ্ধতিতে দেখা গেল অধিকাংশ ভোটারের কোনো প্রতিনিধি পার্লামেন্টে থাকে না। 40% 42% সেক্ষেত্রে ভোটার। মৌলানা আতাউর রহমান, এই যে পিআর পদ্ধতির মাধ্যমে ধরুন একটা দল 5% ভোট পেল, সেখান থেকে 5% প্রতিনিধি সংসদে যাবেন, তারা যে যোগ্য প্রার্থী হবেন সেটা কিভাবে নিশ্চিত হবে? সেক্ষেত্রে তো আর এই প্রার্থীদের ভোট দেওয়ার কোনো সুযোগ থাকছে না, দলের নেতাই নির্বাচন করছেন। না, এখানে এটা তো পৃথিবীতে, ওয়ার্ল্ডে এটা তো নতুন না, বিভিন্ন দেশে এটার চর্চা হচ্ছে এবং উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতেও চর্চা হচ্ছে এবং প্রায় 100-র মতো রাষ্ট্রে কোনো না কোনোভাবে পিআর আছে। আর আপনি যেটা বললেন যে যদি কেউ 5% ভোট পায় তাহলে সে তার দলের মধ্যে সবচেয়ে যোগ্য, সবচেয়ে অভিজ্ঞ এবং সবচেয়ে সৎ ব্যক্তিটাকেই পার্লামেন্টে পাঠাবে, যাতে তার সেটা কিভাবে দলের নিশ্চিত হবে? ধরুন আমাদের তো নারী আসনে নির্বাচন এই প্রক্রিয়াতে হয়েছে এখন পর্যন্ত, সংসদ সদস্যরা সংরক্ষিত যে নারীর আসনে নির্বাচিত হন সেটা দলের নেতার মনোনয়নের ভিত্তিতে হতেন এবং সে নিয়ে বিস্তর দুর্নীতির অভিযোগ এখন পর্যন্ত আমরা শুনেছি। তাহলে এই যে সব 300 আসনেই যদি দলের নেতার পছন্দে নেতা নির্বাচিত হন, সেটা আসলে কিভাবে ভালো সংসদ সদস্যদের সংসদে নেবে? দেখুন, এখন যে পদ্ধতিতে নারী আসন নির্বাচিত হয় এতে করে আসলে সরকারে এদের তেমন কোনো ভূমিকা থাকে না, পার্লামেন্টেও এটা তেমন একটা প্রভাব তৈরি করে না। কিন্তু যখন নাকি পিআর পদ্ধতিতে আসবে তখন এখানে প্রত্যেকটা পার্লামেন্ট মেম্বারের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে এবং সেটা কোনো দলই চাবে না তার বদনাম হোক, কোনো দলই চাবে না যে তার ভবিষ্যৎ তার ধ্বংস হয়ে যাক। এই জন্যে পিআর পদ্ধতিতে যেই দল যত পার্সেন্ট পাবে তারা চাবে যে তাদের দলের সুনাম যাতে বৃদ্ধি পায়, আগামী নির্বাচনে যাতে, পরবর্তী নির্বাচনে যাতে জনগণ তাদের মৌলানা আতাউর রহমান, প্রতি আরো বেশি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস এবং সংস্কৃতি বিবেচনায় দলের সুনাম কি আসলে খুব একটা এর আগে বিবেচিত হয়েছে বাংলাদেশের ইতিহাসে, রাজনৈতিক দলগুলোতে যখন দুর্বৃত্তায়ন হয়েছে? না, এই জন্যই তো আমরা চাচ্ছি এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে, তাই না? এবং কিন্তু এই শুধু জন্যই PR আমরা নতুন হলেই মডেল এই চাচ্ছি। সংস্কৃতি থেকে বের হয়ে আসা যাবে সেটা কেন মনে হচ্ছে, সেটাই জানতে চাই। পিআর হলে যদি এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে না চায়, সে আস্তে আস্তে তার রাজনীতিটা অকার্যকর হয়ে যাবে, অপ্রাসঙ্গিক হয়ে যাবে, জনসমর্থন থাকবে না এবং সে ধীরে ধীরে দেখা যাবে যে এখানে তার রাজনীতি থেকে সে হারিয়ে যাবে। পিআর ব্যবস্থা নিয়ে আরেকটা বড় সমালোচনা যেটা বিএনপির তরফ থেকে এসেছে সেটা হচ্ছে গিয়ে এর মাধ্যমে আসলে এমন সরকার গঠন করা খুব কঠিন হবে যেটা দীর্ঘমেয়াদী হবে, যেটা স্থায়িত্ব যথেষ্ট হবে, শক্তিশালী সরকার হবে। এবং সাম্প্রতিক সময়ে নেপালের উদাহরণ টেনে অনেকে বলছেন যে নেপালে নতুন সংবিধান আসার পর থেকে গত 10 বছরে সেখানে আসলে ঝুলন্ত পার্লামেন্টই হয়েছে বারে বারে এবং সেটা পিআর এর কারণে আংশিকভাবে অনেকে মনে করেন। এটার ব্যাপারে আপনাদের উত্তর কি? না, নেপালে শতভাগ পিআর ছিল না, আংশিক পিআর ছিল। কিন্তু দেখা গেল যে তাতেই সংখ্যাগরিষ্ঠতা পেতে দলগুলো হিমশিম খেতে উন্নত রাষ্ট্রে যেমন জার্মানিতে পিআর আছে এবং আপনার কিন্তু বাংলাদেশের মতো উন্নয়নশীল কোন দেশে পিআর কি সফল হয়েছে আপনাদের জানা মতে? ব্রাজিলে আছে, তাই না? এই সমস্ত রাষ্ট্রে পিআর আছে এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এখানেও কোনো না কোনো ফর্মে পিআর আছে। অতএব আমরা দেখছি যে আপনি যে কথাটা বলছেন বিএনপির যে আশঙ্কার জায়গাটা, এখানে দেখেন 1991-তে কিন্তু বিএনপি এককভাবে সরকার গঠন করতে পারে নাই, 1996 থেকেও কিন্তু আওয়ামী লীগ এককভাবে সরকার গঠন করতে পারে নাই, কিন্তু দুইটা পার্লামেন্টই কিন্তু 5 বছর ছিল, তাই না? অতএব এককভাবে সরকার গঠন করতে না পারলেই যে পার্লামেন্ট স্থায়ী হবে না, বিষয়টা এমন না। এই উদাহরণ কিন্তু আমাদের এখানে আছে। আর বাকি এককভাবে যেই সরকার যারা গঠন করেছে আমরা দেখেছি 2001 সালে, 2008 সালে, 2014 সালে, 2018 সালে, 24 সালে, এদের অবস্থা তো আমরা দেখেছি কি হয়েছে, ইনব্যালেন্স হয়েছে, রাজনীতিটা অস্থির হয়ে গেছে এবং আন্দোলন সংগ্রাম হয়েছে। অতএব পার্লামেন্ট এককভাবে গঠন করলে এখানে কিভাবে ফেসিবাদ কায়েম হয়, কিভাবে স্বৈরাচার কায়েম হয়, এটা তো আমাদের সামনে আছে। বরং এখানে আমরা দেখেছি যে যখন কোয়ালিশন সরকার ছিল এবং মানে যেখানে অন্যান্য সহযোগিতা নিয়ে সরকার গঠন করতো 1991-96, এটাই বরং বেটার ছিল অন্যান্যদের চেয়ে। জি, ধন্যবাদ। অধ্যাপক আসিফ শাহান, আপনার কাছে আসতে চাই। নাগরিক কোয়ালিশনের তরফ থেকে উচ্চকক্ষে পিআরের কথা বলা হয়েছে, বিএনপি সেখানেও
এক ধরনের আপত্তি দিয়ে রেখেছে, অন্যদিকে জামাত সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা নিম্নকক্ষেও পিআরের দাবি তুলেছেন, যদিও এই আলোচনা যখন প্রায় শেষ পর্যায়ে তখন। এই দুইটিকে আপনি আসলে কিভাবে দেখেন, এবং বাংলাদেশে এখন পর্যন্ত যে সময়টা বাকি রয়েছে আগামী নির্বাচনের, এই সময়ের মধ্যে আসলে নিম্নকক্ষে পিআর আদৌ সম্ভব কিনা? ধন্যবাদ আপনাকে। আমার কাছে যেটা মনে হয়, টু বি ভেরি অনেস্ট উইথ ইউ, যে ইসলামী আন্দোলনের দলগুলো বা জামাত ইসলামী যে পিআর নিয়ে কথা বলছেন, তারা আসলে খুব একটা সিরিয়াস না এটা নিয়ে। কেন আমি বলি, ওনাদের পিআরটা কীরকম হবে? ওনারা কি পার্টি লিস্ট পিআরে যাবেন নাকি হচ্ছে অন্য কোনো সিস্টেমে যাবেন, সেটা কিন্তু পরিষ্কার করেননি। বারবার বলছেন এটা পার্টি লিস্ট পিআর। তাহলে পার্টি লিস্ট পিআর যদি হয়, তারা কি ওপেন লিস্টে যাবেন না ক্লোজ লিস্টে যাবেন, তারা ক্লিয়ার করেননি। থ্রেশহোল্ড কত পার্সেন্ট হবে তারা ক্লিয়ার করেননি। তা আপনি একটা জিনিস প্রপোজ করছেন, কিন্তু সেইটার কোনো ধরনের আউটলাইন কোনো কিছু আমাদের বলছেন না। এখন দেখেন এই যে উদাহরণগুলো, যে একটু আগে আমরা শুনলাম যে উন্নত দেশগুলোতে পিআর আছে। আচ্ছা ঠিক আছে, উন্নত দেশগুলোর দিকে তাকাই। বেলজিয়ামে পিআর আছে। বেলজিয়ামে 2010 সালে সরকার গঠনের পরে 541 দিন লেগেছে সরকার গঠন করতে। কারণ আপনার দলগুলো এত বেশি ফ্র্যাগমেন্টেড যে একটা যে ইউনাইটেড একটা সরকার গঠিত হবে, সেটা তৈরি করতে 541 দিন ওয়েট করতে হয়েছে। নেদারল্যান্ড আরেকটা কান্ট্রি যারা এই পার্টি লিস্ট পিআর ইউজ করে, তারা 2021 সালে নির্বাচনের পরে 271 দিন ওয়েট করতে হয়েছে সরকার গঠন করার জন্য। বাংলাদেশে কি আমরা সেটাকে এফোর্ড করতে পারি? উনি ব্রাজিলের কথা বললেন, ব্রাজিলের লেজিসলেচারে আছে। এক্সিকিউটিভ যে প্রেসিডেন্সি সেটা পিআর না, সেটা হচ্ছে গিয়ে সরাসরি ইলেকশনে। ব্রাজিলের যে প্রেসিডেন্সিয়াল সিস্টেম সেটা পিআর না, সেটা হচ্ছে গিয়ে সরাসরি নির্বাচনের মাধ্যমে। কাজেই পিআর শুধুমাত্র লোয়ার হাউসে, আপনি যে লোয়ার হাউসের মাধ্যমে চালাবেন, সেখানে পিআর ইফেক্টিভলি কাজ করেছে। ইভেন উইদিন দ্য ডেভেলপড কান্ট্রি সেটার এক্সপিরিয়েন্স খুব বেশি ভালো না। এবং আপনি যদি মোর ইনস্ট্যান্স, এবং যেসব ক্ষেত্রে পিআর কাজ করে সেখানে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে আপনার আস্থা বা হচ্ছে গিয়ে নেগোসিয়েশনের যে কালচার থাকা দরকার, সেটা থাকলে এটা কাজ করার একটা পসিবিলিটি থাকে। সেক্ষেত্রে আমি যেটা বললাম যে 571 দিন এরকম সময় লাগে। আর যদি সেটা না থাকে তাহলে কি হয়, সেটার এক্সাম্পল হচ্ছে শ্রীলঙ্কা, যেখানে গত 10 বছরে 7-8টা সরকার হচ্ছে গিয়ে করেছে। এখন আমরা কি এই ইনস্টেবিলিটিটা কি এফোর্ড করতে পারি কি না? এবং এই যে বলা হচ্ছে যে পিআরের আরও অনেকগুলো সিস্টেম আছে, হি ইজ অ্যাবসলিউটলি রাইট, উনি যেটা বললেন সেটা ঠিক আছে। তাহলে সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট না কেন? র্যাঙ্ক চয়েস না কেন? কেন লার্জেস্ট রিমাইন্ডার মেথড যেটা আছে সেইটা না কেন? কেন এই মেথডগুলোকে বাদ দিয়ে আপনি পার্টি লিস্ট পিআরে আসলেন? আপনি যারা পিআরকে, লোয়ার হাউসে পিআরকে প্রমোট করছেন, যারা বলছেন যে আমি এই ওপেন লিস্টে যাব বা ক্লোজ লিস্টে যাব, সেটাও আমরা ক্লিয়ার না। তো এই যে বাকি যে বিভিন্ন ভেরিয়েশন অফ পিআর আছে, এগুলোকে কেন বাদ দেওয়া হচ্ছে? আমাদের তো একটা ব্যাখ্যা দিতে হবে। আপনি যদি কোনো ধরনের ব্যাখ্যা ছাড়া, কোনো ধরনের প্রস্তুতি ছাড়া হঠাৎ করে এসে বলেন যে আমি পিআর চাবো, তাহলে এই সন্দেহ আসাটা কি খুব অমূলক যে এটা হতে পারে? কারণ এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা অনেক সময় ভুলে যাই, যে কনস্টিটিউশনাল রিফর্ম কমিশন এবং ইলেকট্রাল সিস্টেম রিফর্ম কমিশন, তারা দুইটা কমিশনই কিন্তু এই ব্যাপারটা চিন্তা করেছেন, এবং তারা যে দুইটা সমস্যা দেখিয়েছেন এটা খুব গুরুত্বপূর্ণ। যে এই যে ইনস্টেবিলিটি যেটা তৈরি হয় সরকারের, সরকার টিকে থাকে না, সরকার যে বারবার ভেঙে যায়, এই ইনস্টেবিলিটিটা আটকানোর কোনো পথ আমরা এখানে দেখতে পাচ্ছি না, যার ফলশ্রুতিতে সরকার কাজ করতে পারবে না। যার একটা সমাধান হচ্ছে, আপনি যদি আসলে চেক অ্যান্ড ব্যালেন্স চান, আপনি যদি যে কথাগুলো বলা হলো, আমি ওই পয়েন্টগুলোর সাথে এগ্রি করি, যে নির্বাহী বিভাগের ক্ষমতাবান হওয়া বা হচ্ছে গিয়ে যে অরবিট্রারিলি কনস্টিটিউশন চেঞ্জ করে যে ক্রাইসিসগুলো নিয়ে আসা, এই সমস্যাগুলো এভরিথিং ইজ অ্যাবসলিউটলি রাইট। কিন্তু লোয়ার হাউস পিআর এইটার যে সেটা করতে গেলে এটা আটকানোর বিনিময়ে যে প্রাইসটা আমরা দিই, সেই প্রাইসটা আমরা পে করার মতো জায়গায় নেই। এই কারণে নাগরিক কোয়ালিশন থেকে আমরা যেটা বলেছি যে স্ট্যাবিলিটির স্বার্থে আপনি লোয়ার হাউসে পিআর রাখেন, লোয়ার হাউসে ফার্স্ট পাস দ্য পোস্ট রাখেন। এবং একই সাথে যে আমরা এটাও বলেছিলাম যে যখন আপনি কোনো নীতি বা আইন তৈরি করবেন, সেটা দুই হাউসে আলাপ আলোচনা হোক, কিন্তু ফাইনাল ডিসিশনটা লোয়ার হাউস নেয়, যাতে পলিসির ক্ষেত্রে কোনো ধরনের ইনস্ট্যাবিলিটি তৈরি না হয়। শুধুমাত্র আমরা আপার হাউসে খুব স্পষ্টভাবে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, আমরা ক্লোজ লিস্ট হচ্ছে ক্লোজ পার্টি লিস্ট যে পিআর, সেটার কথা বলেছি পার্সেন্টেজ অফ ভোট অনুযায়ী, যাতে করে হচ্ছে গিয়ে এইখানে ওই আপনি সংবিধান অরবিট্রারিলি পরিবর্তন করতে না পারেন, সেটা হচ্ছে গিয়ে আমাদের সাজেশন ছিল। আরেকটা যেটা একটু সমস্যা, যেটার কথা আমি বলে নিই, যে জিনিসটা বলা হলো যে পলিটিক্যাল পার্টিগুলো ভালো হয়ে যাবে, তাহলে তো আমাদের আসলে কোনো ধরনের সংস্কারই দরকার নেই। যদি আমরা এরকম একটা জিনিস ধরে নিই যে হঠাৎ করে 2024 বা 25 পরবর্তী বাস্তবতায় পলিটিক্যাল পার্টিগুলো তাদের যাতে আরও বেশি ভোট পায়, সে কারণে তারা ভালো লোকজনকে নমিনেশন দিয়ে যাবে,
এইভাবে তো কাজ করে না। আপনি যদি ওইটার উপরেই বিশ্বাস করেন তাহলে বিএনপি যখন বলছে যে আমরা এইভাবে করব কারণ আমরা এটাকেই বাস্তবায়িত করব, আপনাকে সেটাও মেনে নিতে হবে। কারণ ওইটা যদি সত্যি হয় যে রাজনৈতিক দলগুলো ভালো হয়ে যাবে, তাহলে বিএনপি যখন আজকে বলছে যে আমি এটাকে ক্ষমতায় যেয়ে বাস্তবায়ন করব, আপনি সেটাকে ডিস্ট্রাস্ট করছেন যে পলিটিক্যাল পার্টিরা ভালো হতে পারে না, আবার আপনার লজিকের খাতিরে আপনি মেনে নিচ্ছেন যে পলিটিক্যাল পার্টিগুলো ভালো হবে, সেটা তো কাজ করে না। লাস্টে এই কথাটা আমি বলে নিই যে আপনি যখন এইভাবে নির্বাচিত করবেন, যেমন সাউথ আফ্রিকায় এটা যেটা হয়েছে যে যারা ক্যান্ডিডেট তাদের কোনো ধরনের অ্যাকাউন্টেবিলিটি আর জনগণের কাছে নেই। কারণ আপনি যখন লিস্ট হিসেবে যাচ্ছেন, আপনার লিস্টটা তো তৈরি করছেন পার্টি লিডার, তাহলে আপনার জবাবদিহিতা জনগণের কাছে না, আপনার জবাবদিহিতা থাকছে হচ্ছে পার্টি লিডারের কাছে। তো সেইটা তো পার্টি লিডারকে আরও বেশি ক্ষমতাশালী করছে, এক্সিকিউটিভের ডোমিনেন্স আরও বেশি বাড়িয়ে দিচ্ছে, তাহলে আপনি তো সেই ডোমিনেন্সটাও তো আপনি তো কমাতে পারছেন না। সো লোয়ার হাউস পিয়ার না, এখন বিএনপি আপার হাউসে পিয়ার, এটা নিয়ে আমরা অনেকবার বলেছি, আমাদের কাছে এখনও মনে হয় এটা একটা গ্রহণযোগ্য সমাধান, এই দুইটার মধ্যে একটা চেক অ্যান্ড ব্যালেন্স নিয়ে আসাটা, যেইটা আমরা এখনও মনে করি ইজ অ্যান অ্যাকসেপ্টেবল সলিউশন, যেটা আপনি এই ইনস্টেবিলিটিও তৈরি করে না, কিন্তু একটা চেক অ্যান্ড ব্যালেন্স নিশ্চয়তা দিতে পারে। নীলুফার মনি, আপনার কাছে ফিরে আসি। বিএনপির সাথে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের যে আলাপ আলোচনা চলছে অন্যান্য রাজনৈতিক দল সহ, সেটা হচ্ছে জুলাই সনদটা শেষমেশ আইনি অবস্থাটা কি দাঁড়াবে, এটা নির্বাচনের পরেও আসলে এক ধরনের শক্তির ভিত্তি থাকবে কিনা, সেটা নিয়েই জামায়াত এবং ইসলামী আন্দোলন সহ ওনারা আন্দোলনও শুরু করেছেন একরকম। বিএনপি আসলে জুলাই সনদ নিয়ে এই মুহূর্তে কি ভাবছে? দেখেন, এটা তো ভাবাভাবির কিছু নাই। বিএনপি তো ইলেকশনের আগে এটা তো সংবিধানের সাথে যুক্ত করার কোনো অর্থ হয় না, এটা পারবেও না, বিএনপির ওই ক্ষমতাও নাই, সক্ষমতা নাই। বিএনপি নির্বাচন হলে একটা নির্বাচিত সরকার এই কাজগুলো করতে পারে, এটা তো অনির্বাচিত সরকারের কাজ না। সো বিএনপি এই কাজটা করতে পারে না। এর আগেও 90-এ যে আন্দোলনটা হয়েছিল সেটা কি ওইভাবে যুক্ত হতে পেরেছিল? পারে নাই। তাহলে এটার আইনি ভিত্তি কি হবে? আইনি ভিত্তি হবে সবাই মিলে বসে, যদি নির্বাচনের পরে সবাই মিলে চায়, ওইখানে কণ্ঠভোট আছে, ওইখানে একটা সংশোধনী আছে, যদি কণ্ঠভোটে তারা পাশ করে জিতে তাহলে হবে। আর যেটা হতে পারে সেটা আন্তরিকতার মাধ্যমে কতটুকু, আপনি জবরদস্তি করে তো গণতন্ত্র হবে না। গণতন্ত্র হতে গেলে সংখ্যাগরিষ্ঠতা লাগবে, সেই সংখ্যাগরিষ্ঠতার জন্যই আপনাকে ওয়েট করতে হবে। তাহলে যে এত মাস ধরে আলোচনা হলো সংস্কার প্রস্তাবের ব্যাপারে, বিএনপিও তো পুরো সময় খুব সক্রিয়ভাবে অংশ নিল, তাহলে এগুলোর অর্থটা কি? বিএনপি সক্রিয়ভাবে যেমন অংশ নিয়েছে ঠিক তেমনই কিন্তু বলেছে এখানে শুধু খানাপিনাই হবে, আসলে ফাইনালে কোনটা কতটা রেজাল্ট ঠিক হবে এটা নিয়ে কথা আছে। আর সংস্কারের যে জিনিসগুলো তার ম্যাক্সিমামই কিন্তু বিএনপি যেগুলো মেনে নিয়েছে, মানে মেনে নেওয়ার মতো ম্যাক্সিমাম সেটা কিন্তু মেনে নিয়েছে। ধরেন সব মিলে প্রায় 50-51টার মধ্যে আংশিক, যেটা মানা সম্ভব হয় নাই এই 700-800 সংস্কারের মধ্যে। তো সেই জায়গাগুলো আপনি যদি সংখ্যাগরিষ্ঠতা ধরেন তাহলে তো সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেছে। এখন যেগুলা এই যে হঠাৎ করে তারা পিয়ার নিয়ে আসলো, পিয়ার মানা কি সম্ভব? হঠাৎ করে তারা জুলাই সনদ কি আদৌ একটা সত্যিকার অর্থে যারা রাজনীতি করে, যারা গণতন্ত্রের জন্য এই দেশে প্রাণ দেয়, যারা গণতন্ত্রের জন্য এত আন্দোলন করে, সেখানে কি সম্ভব হবে একটা গণতান্ত্রিক সরকার ছাড়া এই কাজগুলো করা? কিন্তু এটা যদি একটা আইন আকারেও থাকে বা গেজেটের কথা অনেকে বলছেন, তাতে কি বিএনপির আপত্তি আছে? এটা আলোচনা করতে হবে, বিএনপি বুঝবে, বুঝে শুনে যদি দেখা যায় যে হ্যাঁ এটা কোনো সমস্যা হবে না, তাহলে বিএনপি হয়তো রাজি হবে। আপনাদের আপত্তিটা মূলত সাংবিধানিক কোন ধরনের পরিবর্তন অবশ্যই আমরা তো দেখেন সাংবিধানিক বলেই তো রাষ্ট্রপতি নিয়ে একটা যে কাহিনীটা হলো, সেটা সাংবিধানিকের মধ্যে পড়লো না, দেখি তো বিএনপি ভরসা করতে করতে হবে পারবে যে ক্ষমতার ভারসাম্য নিয়ে, ধরুন এনসিপির যে বক্তব্যগুলো রয়েছে যে কোনোভাবেই হোক প্রধানমন্ত্রীর ক্ষমতা খানিকটা হলে খর্ব করা, বা যে 10 বছর মেয়াদ যেটা বিএনপিও মেনে নিয়েছে, এই সবগুলো বাস্তবায়ন আসলে পরবর্তী নির্বাচনের উপরেই নির্ভর করবে, তার আগে এটার বাস্তবায়নের কোনো সুযোগ নেই। আমার মনে হয় ধরে বেঁধে যদি এখন কিছু করান তাহলে ওটা লাভ হবে না, কারণ ফাইনালি গিয়ে কিন্তু ওই আপনার নির্বাচিত সরকার আবার ওটাকে জায়গা মতো ঠিক করতে হবে। ঠিক করতে গিয়ে যদি আন্তরিকতা না থাকে তাহলে কিন্তু আপনার 1/11 সরকারের যেমন অনেকগুলো সংস্কার হয়েছিল, পরে কিন্তু আলোর মুখ দেখতে পারে নাই ম্যাক্সিমাম সংস্কার, ঠিক একই অবস্থা হবে যদি এই দলগুলোর মধ্যে ছাড় দেওয়ার প্রবণতা না থাকে, অ্যাকসেপ্ট করার মতো প্রবণতা না থাকে, এবং সত্যিকে মেনে নেওয়ার মতো প্রবণতা না থাকে। জি, অধ্যাপক শাহান, প্রক্রিয়া নিয়ে যদি কিছু যোগ করা থাকে। না, আমার এখানে একটু আমি একটু আপত্তি করি এই জায়গাটায়, যে এখানে আমার যেটা প্রশ্ন, যে কথাটা আমি এখানে এনসিপির যে বক্তব্যটা আমার কাছে সেটা অনেক বেশি গ্রহণযোগ্য মনে হয় দুটো জায়গা থেকে।
একটা হচ্ছে যে প্রশ্নটা বারবার আসে যে আমরা এখানে যে চেঞ্জগুলো করছি সেটা কনস্টিটিউশনের বেসিক কিছু জায়গায় হচ্ছে গিয়ে চেঞ্জ করছি। এখন আমরা অতীতে দেখেছি যে এর আগে যখনই হচ্ছে গিয়ে এরকম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে যেটাকে আমরা পরবর্তীতে সংসদের মাধ্যমে যেটাকে আমরা র্যাটিফাই করে নেওয়ার চেষ্টা করেছি, পরবর্তীতে সেইটা আইনি একটা চ্যালেঞ্জের ঝুঁকির মধ্যে পড়েছে এবং যার ফলশ্রুতিতে আমরা পঞ্চম যে সংশোধনী সেটাকে হচ্ছে গিয়ে বাতিল হতে দেখেছি। তো এই যে আমরা যে এটাকে করব এইভাবে, এই জিনিসটা যে একই ধরনের কোনো চ্যালেঞ্জের মধ্যে পড়বে না, যেমন ইতিমধ্যে 106-এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে, এটা করা যায় কি যায় না, এই ধরনের গ্রাউন্ডগুলোতে এসে যদি হচ্ছে গিয়ে পরবর্তীতে এটাকে বাতিল করা হয় তাহলে এইটার নিশ্চয়তা কোথায় আছে? তো সেই ক্ষেত্রে যে গণপরিষদের যে আইডিয়াটা, যে একই সাথে এটা গণপরিষদ এবং সরকার সিমিলটেনিয়াসলি একই উপায়ে হচ্ছে গিয়ে কাজ করবে এবং গণপরিষদের মাধ্যমে যদি এটাকে বাস্তবায়ন করা হয় তাহলে গণপরিষদের মাধ্যমে যেটাকে করা হচ্ছে সেটার একটা খুব স্ট্রং ভিত্তি থাকবে, সেটাকে এত ইজিলি বাতিল করা যাবে না। আর যদি বাতিল হয় সেটা বা যে কোনো মাধ্যমে যদি বাতিল হয় সেটাতে আপনি আসলে কোনো অবস্থাতেই কোনো কিছু করতে পারবেন না। এই যে জায়গাটা, এইটা তো আমার কাছে মনে হয় খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। কারণ কিন্তু যদি গণপরিষদে যারা নির্বাচিত হয়ে আসলেন তারা এসে যদি মনে করেন যে তারা জুলাই সনদে কিছুই মানবেন না, তারা একেবারে নতুন করে করবেন, সেই রিস্কটা থাকে এবং সেই ক্ষেত্রে জুলাই সনদ সম্পর্কিত যে এগ্রিমেন্ট যেটা, কারণ আমার সাথে সবসময় মনে হয় এখানে এখনো ওই কনসেনসাসের জায়গাটা আমরা কতদূর পর্যন্ত পৌঁছাবো, ডিসেন্ট আমরা কতখানি কমাতে পারবো সেটা ইম্পর্টেন্ট, বাট ইউ আর অ্যাবসলিউটলি রাইট, সেই রিস্কটা থেকে যায়। এখন আমাদের একটা হচ্ছে গিয়ে বিএনপির জায়গা থেকে যে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে যে গণপরিষদ আসলে পুরো সংবিধানের খোলনলচেই পাল্টে দিতে পারবে, তারা যদি মনে করে যেটা গণতন্ত্র আর রাখবে না, রাজতন্ত্র করবে, সেই ক্ষমতাও তাদের থাকবে। আমরা আপনার নাগরিক কোয়ালিশন থেকে আমরা এই জিনিসটা নিয়ে অনেকবার আলাপ করেছিলাম, আমরা বেশ কয়েকজন কনস্টিটিউশন স্কলারদের সাথেও কথা বলেছিলাম। ওইখানে কিন্তু একটা জিনিস এসেছিল যে যদি ব্যাপারটা এরকম হয় যে জুলাই চার্টারে যদি আমরা এগ্রি করি এবং শুধুমাত্র যদি এইটুকুই কথা থাকে যে জুলাই চার্টারে যেটুক জায়গায় আমরা এগ্রি করছি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে শুধুমাত্র সেইটুকুই র্যাটিফাই হবে, তাহলে সেটার একটা সমাধান হতে পারে। যেটা বললাম যে পুরো জিনিসটাই ডিপেন্ড করবে হচ্ছে রাজনৈতিক দলগুলো একটা ঐক্যমত্যে পৌঁছাতে পারে কিনা, এবং সদিচ্ছা আমি জানি না হবে কিনা, কিন্তু হচ্ছে ঐক্যমত্য যেটা দুই দলের স্বার্থেই কাজে লাগবে সেরকম একটা সমাধান হচ্ছে গিয়ে গ্রহণযোগ্য। ধন্যবাদ। মৌলানা আতাউর রহমান যদি আর কিছু যোগ করার থাকে। হ্যাঁ জি, এখানে পিআরের বিষয়ে বলা হয়েছে যে ইনস্টেবিলিটি আসবে। তো আসলে আমাদের বিগত 53 বছরের রাষ্ট্র কি স্টেবল ছিল? আসলে কি এই নির্বাচন যে 12টা নির্বাচন গেল, এই নির্বাচন থেকে আমরা কিভাবে বেরিয়ে আসব? তাহলে বলতে হবে যে আগে নির্বাচন পদ্ধতি যা সব সঠিক ছিল, তা আমরা তো এখানে নতুন কোনো বিষয় নিয়ে আসি নাই। হ্যাঁ, একটা বিষয় এসেছে যে আমরা পিআরের কোন সিস্টেম চাই এটা আমরা ক্লিয়ার করি নাই। আমরা ফ্লেক্সিবল রেখেছি যে যদি মৌলিক জায়গায় আমরা রাজনৈতিক দলগুলোতে আমরা কাছাকাছি আনতে পারি তাহলে এখানে আমাদের দেশের জন্য আমাদের আর্থ সামাজিক বাস্তবতায়, রাজনৈতিক বাস্তবতায় যেটা উপযোগী হবে সেটা নিয়ে আমরা আলোচনা করতে চাই। কিন্তু আমরা যেটা দেখলাম আমাদের অত্যন্ত বেদনার সাথে আমরা যেটা লক্ষ্য করেছি যে এই যে ঐকমত্য কমিশন সে নিম্নকক্ষে পিআরের আলোচনাটাই তারা উত্থাপন করলো না, এজেন্ডাতেই আনলেন না। তো এই জন্যে আসলে আমরা বাধ্য হইয়া এটা কি তখন আপনারা দিয়েছিলেন এজেন্ডাতে? অবশ্যই আমরা বারবার সেখানে উত্থাপন করার চেষ্টা করেছি, বলেছি এজেন্ডা আনার জন্য বলেছি, লিখিতভাবে দিয়েছি, তারপর আনেন নাই। এখন বলছে যে কেন আমরা রাজপথে আসলাম। তা আমাদের যে যৌক্তিক যে আলোচনা দাবিটা, এটা যখন নাকি টেবিলে আমরা উঠাতেই পারলাম না তখন আমরা তো জনগণের কাছে যাবই, আমরা তো বলবোই বিষয়টা। হ্যাঁ, অধ্যাপক শাহানের একটা প্রশ্ন আছে। যখন জুলাই সনদটা তৈরি হলো সেখানে তো উচ্চ কক্ষ কিভাবে হবে, তারপরে নিম্ন কক্ষে কি হবে, সেখানে কি আপনারা নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন? সেখানে কিন্তু আমি আপনাদের কোনো নোট অফ ডিসেন্ট দেখিনি। না না, আমরা অবশ্যই আমরা সেখানে আলোচনায় নিয়ে আসতে বলেছি। না না, কিন্তু যেটা পাস হয়েছে সনদে সেটাতে আপনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন। উচ্চ কক্ষতে পিআর হয়েছে তাই না, তো সেখানে আমরা নোট অফ ডিসেন্ট কেন দিব? কেন দিব? লোয়ার হাউসের কথা হচ্ছে, আপনারা লোয়ার হাউসে কোনো নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন কিনা? লোয়ার হাউসে তো আলোচনায় আসে নাই। লোয়ার হাউসে যে নির্বাচন পদ্ধতিতে কি হবে সেটা তো আলোচনায় আসে নাই। যে বিষয় আলোচনায় আসে নাই সে বিষয়ে আমরা নোট অফ ডিসেন্ট কিভাবে দিব? আর যেটা আপার হাউসের যে বিষয়টা নির্বাচন পদ্ধতি সেটা তো পিআর হয়েছে, অতএব সেখানে আমরা বিরোধিতা কেন করব? সেখানে নোট অফ ডিসেন্ট কেন দিব? অধ্যাপক শাহানের মধ্যে কিছু যোগ করার আছে? না, এখানে হচ্ছে গিয়ে এগেইন এটা শুধুমাত্র প্রিপারেশনের ব্যাপারও না, এটা ইনস্টেবিলিটি আসবে কি না আসবে। আমরা যেটা বলছি যে এটার একটা ফর্মুলা তো আছে যে আপার হাউস দিয়ে করার, লোয়ার হাউসের যে বিপদটা, এই বিপদটা যদি হচ্ছে গিয়ে কেউ
না বুঝতে চান বা সেটার যদি কোনো সমাধান না দিতে চান তাহলে একটা প্রশ্ন থেকে যায়। আর আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে ইভেন আপনি যখন শাসন কাঠামো ওই জায়গাটায় যখন আপনি দেখছেন তখন কিন্তু আপনি একটা নোট অফ ডিসেন্ট রাখতে পারতেন, সেটা এখন আসেনি। তারপরে অনেক কিছু যেমন বিএনপি অনেক জায়গায় নোট অফ ডিসেন্ট রেখেছে, বাট ঠিক আছে সেটা আমি বাদ দিচ্ছি। কিন্তু এই ইনস্টেবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি, এইটার যদি কোনো সমাধান না দেওয়া যায় তাহলে শুধু শুধু এটা পুশ করে আসলে আরো নতুন কোনো সমস্যার দিকে আমরা ঠেলে দিচ্ছি কিনা সেটাও আমাদের বিবেচনা। নীলফামারী যদি আর কিছু যোগ করার থাকে 1 মিনিট আছে। দেখেন এইখানে নিম্নকক্ষে পিয়ার তো আসলে বিএনপি কখনোই মানার কথা না, মানতেই পারে না, কারণ এইখানে একজনের ভোটে অন্যজন এমপি হয়ে যাবে। এটা 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 একটা দেশের জন্য ডিজাস্টার হবে এবং বিশ্বে কোনোখানে এটা পজিটিভভাবে দেখা যায় নাই। এটা এক ধরনের কোটা পদ্ধতি আমার কাছে যেটা মনে হয়, এটা কোটা পদ্ধতি। শীর্ষ নেতা এবং তার পছন্দ লোকদেরকেই শীর্ষ নেতারা সিলেক্ট করবে, জনগণ যাকে ভোট দিবে সে কখনোই এমপি হতে পারবে না। তো এইভাবে তো আসলে হয় না। এটা উচ্চকক্ষে যেটা বিএনপি বলেছে যে নিম্নকক্ষের ভোটে যেমন করে সংরক্ষিত আসনের এমপিরা হয় ঠিক তেমনই নিম্নকক্ষের ভোটে উচ্চকক্ষে করবে। এটা তো আসলে খারাপ কিছু বলে নাই। এত পয়সা খরচ করার তো কোনো অর্থই হয় না। অনেক অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে, আজকের মতো সময় ফুরিয়ে গেছে। দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।